প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এক দর্শক বন্ধু তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং টেক্সট করেছেন একটি বিষয় জানার জন্য। আমার মনে হয় ভিডিওটি সবার জন্য স্পেশাল, শুধু যে জানতে চেয়েছেন তার জন্য নয়। তিনি কি লিখেছেন? আমার বাবার কিছু কেনা জমি ছিল, বাবা শুধু দলিল করেছিলেন। বাবার মৃত্যুর পর ওয়ারিশন সূত্রে আমার নামে রেকর্ড করার জন্য দাগ নম্বর সার্চিং করে দেখি একটি দাগ বাবা যাদের কাছ থেকে কিনেছিলেন তার ছেলেমেয়েদের নামে রেকর্ড দেখাচ্ছে। দাদা, তাহলে এখন আমি কি করব? দয়া করে রিপ্লাই দেবেন। তো ভিউয়ার্স, ভাবলাম বিষয়টি এই একজন ব্যক্তির সঙ্গে ঘটেনি, অনেকের সঙ্গে ঘটেছে। তো আমি একটু সময় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি একটু হাতে সময় নিয়ে ভিডিওটি কমপ্লিট দেখুন, আমি আশা করি আপনিও উপকৃত হবেন। এখানে দুটি বিষয় আমাদেরকে প্রথমত জানতে হবে, একটি হচ্ছে দলিল আর একটি হচ্ছে রেকর্ড। আপনি যদি প্রশ্ন করেন যে যার নামে দলিল সে জমির মালিক, না যার নামে রেকর্ড সে জমির মালিক, সেটা আলাদা টপিক। আমি এক কথায় যদি ওই টপিক নিয়ে অ্যান্সার দিই, যার আগে সে তার। তো যাই হোক, সে বিষয়টি আলাদা বিষয়, তো ওই নিয়ে অনেক আরো বিশ্লেষণ করলে অনেকটা সময় যাবে। আজকের যে টপিক হলো সেটি, প্রথমত আমাদেরকে একটা বিষয় শর্টকাটে জেনে নিই যে আমরা দলিল কি বা কাকে বলে কোথায় হয়, রেকর্ড কি বা কাকে বলে কোথায় হয়। দলিল কি? দলিল হলো মালিকানার হস্তান্তরের প্রমাণপত্র, যা গভর্নমেন্টকে স্ট্যাম্প ডিউটি ফিস, রেজিস্ট্রেশন ফিস দিয়ে সম্পাদিত করা হয় এবং সেটি সাব রেজিস্ট্রার অফিসে করা হয়। আর রেকর্ড, খতিয়ান বা পড়ছে যাই বলুন না কেন, বিষয়টি একই। যে রেকর্ডটা কি? রেকর্ড হলো রাজস্ব দপ্তরে, রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসিয়ালি নথি। সেখানে কোন ব্যক্তির নামে কোন দাগ নম্বরটি নথিভুক্ত আছে তা দেখানো হয়। অর্থাৎ একজন ব্যক্তির নামে তার কোথায় কোথায় জমি বা প্রপার্টি রয়েছে, সেই সম্পত্তি বা জমি তার কি অবস্থান, তার শ্রেণী কি, সেখানে কি হচ্ছে, এগুলো তা নথিভুক্ত করা হয়। এক কথায় বলা যায় যে রাজস্ব ডিপার্টমেন্টে এই যে খতিয়ান বা পর্চা সিস্টেম চালু করা হয়েছে, এর একটাই মূল উদ্দেশ্য তৈরি করা হয়েছিল, সেই জমি থেকে খাজনা আদায় করা। তো ভিউয়ার্স, আপনি যখন জমির মালিকানার জন্য কারোর থেকে জমি কিনে দলিল করছেন, কমপ্লিটলি মালিকানার জন্য আপনাকে ঠিক একই রকম ভাবে বিএলআরও অফিসে গিয়ে আপনার নামে মিউটেশন বা রেকর্ড করতে হবে। তাহলে আপনি এখন যদি প্রশ্ন করেন যে আমার নামে দলিল, রেকর্ড অন্যজনের নামে, তাহলে আমি কি মালিক নই? আপনি ভিডিওটি কমপ্লিট দেখুন, আমার মনে হয় এই উত্তরটি আপনি পেয়ে যাবেন। এবার আসি মূল বিষয়। যিনি জানতে চেয়েছেন যে বাবার নামে দলিল রয়েছে, আমি ওয়ারিশন সূত্রে রেকর্ড যখন করতে যাব, তাহলে তো আমার তো জমির দাগ নম্বর তুলতে হবে। সেখানে দেখছি যে বাবা যাদের থেকে জমি কিনেছেন তার ছেলেমেয়েদের নামে রেকর্ডে দেখাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটি বিষয় রয়েছে। এক নম্বর, হয়তো ভুল এন্ট্রি হয়েছে। দুই নম্বর হচ্ছে বেআইনিভাবে এন্ট্রি করা হয়েছে, মানে রেকর্ড করা হয়েছে। তিন নম্বর হয়েছে আপনার বাবা যখন দলিল করেন বহু বছর ফেলে রেখেছে, এখন যাদের নামে রেকর্ড তার বাবার মৃত্যুর পরে তারা ওয়ারিশন সূত্রে রেকর্ড করে ফেলেছে। তারা হয়তো জানে না যে তার বাবা বিক্রি করেছে, এমনটাও হতে পারে। এখন যে আপনাকে প্রথমত খুঁজে বের করতে হবে, অনুসন্ধান করতে হবে যে বর্তমানে যাদের নামে রেকর্ড আছে তাদের নামে কিভাবে নথিভুক্ত হয়েছে রেকর্ডে তাদের নাম। এর জন্য কি করতে হবে? বিএলআরও অফিসে আপনাকে অর্ডার শিট তুলতে হবে। অর্ডার শিটে তার কারণ থাকবে যে কোন সূত্রে, ওয়ারিশন সূত্রে না ক্রয় সূত্রে ওই ব্যক্তি বা ব্যক্তিগণের নামে রেকর্ড আছে। আপনার বাবা যার থেকে জমি কিনেছেন সেই ব্যক্তি যদি আপনার বাবা দেওয়ার আগে তার ছেলেমেয়েদের নামে দানপত্র করে রাখেন, যদি এমনটা হয়, তাহলে এটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে অর্ডার শিট তুলতে হবে। অর্ডার শিট তুললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে তাদের নামে কিভাবে রেকর্ডটা হয়েছে। এই হলো বিষয়। আপনি তার সেকেন্ড স্টেপ কিভাবে এগোবেন? সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে আপিল করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে বিএলআরও অফিসে। আপনি মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করুন বা কারেকশন অফ রেকর্ড, রেকর্ড কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করুন। তার জন্য আপনার কি কি লাগবে? আপনার বাবার যে দলিল রয়েছে, রেজিস্টার্ড দলিল,
তার আসল অবশ্যই অরিজিনাল লাগবে। 2 নম্বর হচ্ছে আপনার বাবার কেওয়াইসি ডকুমেন্টস, যে নথি, ভোটার কার্ড, আধার কার্ড, এই রকম যে সমস্ত নথি হয়, এই নথি অবশ্যই লাগবে। এবং আপনার বাবা মারা গেছে তার ডেথ সার্টিফিকেট। তারপরে আপনি ওয়ারিশন সূত্রে মিউটেশন করছেন বা কারেকশন করছেন, তার জন্য অবশ্যই আপনার ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। 3 নম্বর হচ্ছেন বর্তমান আরওআর, অর্থাৎ বর্তমান ওই দাগের তথ্য আপনাকে তুলতে হবে যে যাদের নামে রয়েছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে আপনার বাবা যেহেতু জমি কিনেছে, আপনি দখলও আছেন বা দখলে নেই, জমি ফাঁকা পড়ে আছে, কেউ দখলে নেই, এমনটা হতে পারে। আপনি যদি, আপনার বাবাও যদি ট্যাক্স দিয়ে আসেন, মানে খাজনা আপনিও দিয়ে আসেন খাজনা, অবশ্যই আপনি সেই খাজনা রিসিপ্ট পেমেন্টটা নেবেন, মানে রিসিপ্ট যে কপিটা দেয় রসিদ সেটি নেবেন। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে মিউটেশন বা কারেকশন করে আগে আপনি খাজনা কমপ্লিট করবেন এবং তার রসিদটাও নেবেন। এইগুলো কাছে রাখবেন যখন আপনি মিউটেশন করবেন বা রেকর্ড কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। কোথায় করবেন? বিএলআরও অফিসে। আপনার যে ভূমি ডিপার্টমেন্টের যে ব্লক স্তরের যে ডিপার্টমেন্ট রয়েছে ভূমি দপ্তরের, BL&LRO, ওখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবারে যার সুনির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে যখন শুনানি হবে তখন আপনি উপস্থিত হবেন। তো যখন হিয়ারিং হবে, মানে অ্যাপ্লিকেশন করার পরে বিএলআর অফিসে, সেখানে তো হিয়ারিং হবে, উভয় পক্ষকে ডাকা হবে। উভয় পক্ষকে ডাকা হবে। আপনার যে সমস্ত অরিজিনাল কাগজপত্র রয়েছে আপনার বাবার, সে সমস্ত অরিজিনাল কাগজপত্র আপনাকে রাখতে হবে। অবশ্যই তার সাথে সাথে ফটোকপি বা জেরক্স কপি রাখবেন। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বাবা প্রকৃত ওই জমির মালিক এবং বর্তমানে যাদের নামে রেকর্ড হয়ে রয়েছে তাদের রেকর্ড করার আগে তার বাবা ওই জমি বিক্রি করেছেন আর আপনার বাবা ওই জমি কিনেছেন, আর আপনি ওয়ারিশন সূত্রে জমি রেকর্ড করতে এসেছেন বা কারেকশন করতে এসেছেন। এই হলো বিষয়। তো মোটামুটি ভিউয়ার্স, যদি আপনার কাগজপত্র, আপনার ডকুমেন্ট সমস্ত কিছু ঠিক থাকেন, তাহলে যাদের নামে বর্তমানে রেকর্ড আছে তাদের নাম বাতিল করে আপনার নামে রেকর্ড করা হবে। এই হলো প্রসেস। এখন ভিউয়ার্স, আপনি বলবেন যে আপনি তো খুব সহজে ইজি ভাবে বলে দিলেন, আমি তো অলরেডি করে বসে আছি, আমার তো রিজেক্ট করে দিয়েছে কেসটি। হ্যাঁ ভিউয়ার্স, এইরকম অজস্র আছে যে রিজেক্ট করে দিয়েছেন। সমস্ত কাজ যদি বিএলআরও অফিসে হয়ে যায়, তাহলে প্রশাসনিকের যে পদগুলো রয়েছে আরো ঊর্ধ্বতন অফিস, SDLRO, DLRO, তারা কি করবে? আপনি বিএলআরও অফিসে যখন আপনার কেসটি রিজেক্ট হবে হিয়ারিং এর পরে, আপনি ওর ঊর্ধ্বতন অফিস, আপনি SDLRO বা DLRO অফিসে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ঠিক একই রকম ভাবে রেকর্ড কারেকশনের জন্য। তো ভিউয়ার্স, প্রশাসনিক যে পদগুলো রয়েছে সেখানে যদি আপনি রিজেক্ট হয়ে যান, সর্বোপরি সর্বশেষ আপনি সিভিল কোর্টে মামলা করবেন। ভিউয়ার্স, আপনি অ্যাট ফার্স্ট টাইম কোথায় গেলেন? বিএলআরও অফিস, ওখান থেকে রিজেক্ট হলো। SDLRO অফিস, ওখান থেকে রিজেক্ট হলো। DLRO অফিস, ওখান থেকে রিজেক্ট হলো। কেউ আপনার রেকর্ডটি সংশোধন করে দিল না, সব জায়গা থেকে আপনাকে ফিরিয়ে দিল। তাহলে আপনি কোথায় যাবেন? অবশ্যই আপনি আদালতে আসবেন, সিভিল কোর্টে আসবেন, যেখানে যাদের নামে রেকর্ড আছে তারা জানে, তারা দেখতে পাচ্ছে যে তার বাবা দলিল করে গেছে, তারপরেও তারা ডিক্লারেশন দিচ্ছে না যে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আপনি কি করবেন? কোর্টে ওই জমির ওপরে একটা ডিক্লারেশন এবং ইনজেকশন শুট করবেন, যেখানে আপনি আদালতের কাছ থেকে ঘোষণা চাইবেন যে আপনার বাবার নামে বৈধ দলিল রয়েছে, তিনি আর জীবিত নেই। বর্তমানে যাদের নামে রেকর্ড, যার থেকে বাবা কিনেছিলেন তার ছেলে মেয়েদের নামে রেকর্ড হয়েছে। আপনি এটাই ঘোষণা চাইবেন যে ওই রেকর্ড সংশোধন করে আমি ওয়ারিশন সূত্রে আমি মালিক, আমার নামে করা হোক। এই হলো প্রসেস। মানে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে আসতে হবে। এত কিছু বলার পরে একটা সতর্ক জিনিস বা একটা সতর্কতা বলি, যে আপনি দলিল করে দলিলটা ফেলে রাখলেই যে আপনি কমপ্লিটলি আপনি মালিকানা পেয়ে গেলেন, এমনটা নেই। এখানে প্রবলেম সলভ নয়। আপনাকে অবশ্যই দলিল করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি মিউটেশন করে নিন, আপনার নামে রেকর্ড করে নিন, আর আপনি নিয়মিতভাবে খাজনা আদায় করুন। তো ভিউয়ার্স, এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনি সেখানে মেসেঞ্জারে আপনি আপনার কিছু কোয়ারি থাকলে অবশ্যই আপনি টেস্ট করবেন। আমি ভিডিও করে আপনার প্রবলেম বা আপনার বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।